একটি বাংলাদেশের এখন সর্ববৃহৎ দল বিএনপি ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকেই একটা রোড ম্যাপের কথা বলছে, নির্বাচনী রোড ম্যাপের কথা বলছে। এখন আমি জানি না এই রোড ম্যাপের কথা যখন তারা শুরু করেছে তখন হয়তো শুরুর দিকে তারা অনেক সমালোচিত হয়েছে যে এখন এই মুহূর্তে কেন রোড ম্যাপ ঘোষণা করতে হবে, এই মুহূর্তে তো আমাদের সামনে হচ্ছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে, তারপরে আমাদের দেশটাকে মেরামত করতে হবে, এই নানান প্রশ্ন এসছে। তো এখন এই বিতর্কের মধ্য দিয়েও আমরা 7 মাস পার করেছি। সো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক চড়াই উতরাই আমরা দেখেছি, সেখানে অনেক ষড়যন্ত্র আমরা দেখলাম, অনেক ধরনের প্রোপাগান্ডা আমরা দেখলাম, অনেক ধরনের কি বলে সাবোটেজ আমরা দেখলাম। সবকিছু পেরিয়ে আমরা 6.5-7 মাসে এসে দাঁড়িয়েছি। সো এখানে আমরা এই পর্যন্ত দেখলাম যে গতকালকে সংবাদে দেখলাম যে ঐক্যমত্য কমিশনের সুপারিশ জবাব দিতে সময় চেয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। সো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয়? কারণ বাজারে যে কথাগুলো শোনা যাচ্ছে সেটি হচ্ছে হয়তো নির্বাচন ডিসেম্বরে হবে না, কারণ ডিসেম্বরে নির্বাচন হওয়ার জন্য যে প্রস্তুতি দরকার এই প্রস্তুতিটি এখন পর্যন্ত দৃশ্যমান না। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ টিটু ভাই আপনাকে। দেখেন, বাংলাদেশে রাজনীতির দিকে তাকাই, বাংলাদেশের রাজনীতি 2টা মিরাকেল আমরা দেখছি। একটা মিরাকেল হইলো শেখ হাসিনা পালিয়ে যাওয়া, মানে শেখ হাসিনা পালিয়ে যাবে এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের কেউ কল্পনাও করেনি, এটা একটা মিরাকেল। আবার সে চলে যাওয়ার পর যখন ইউনূস সরকার সাহেব বসলেন, উনি যে সিচুয়েশনের মধ্যে বসছে এবং উনি যেভাবে নন কোঅপারেটেড, সমস্ত প্রশাসন দিয়া দল মত নির্বিশেষে সবার কাছ থেকে যখন সে বঞ্চিত, ইভেন তার উপদেষ্টার মধ্যেও এমন কতগুলা বিষয় আছে যেগুলো আমরা এর আগে আলোচনা করেছিলাম, অনেকটা ডিপ স্টেট ধরতে পারেন, যে ইউনূস সাহেবের উপদেষ্টা পরিষদের মধ্যেও অনেকে হয়তো আছে, আমি জানি না ঠিক, দে আর ওয়ার্কিং এন্টি ইউনূস। তো তার এরকম একটা পরিস্থিতিতে ইউনূস সাহেবের আজকে 7 মাস পর্যন্ত টিকে থাকা আরেকটা মিরাকল, মানে আরেকটা মিরাকল। তো কেন বলছি কথাগুলো, যে ইউনূস সাহেব কিন্তু ওই যে যত ডাউট করুক, যেমন আপনি বললেন যে কেউ কেউ মনে করছেন ডিসেম্বরে নির্বাচন হবে না, হবে কি হবে না সেটা ডিসেম্বর কিংবা মধ্য জুন, 2টা কথা কিন্তু আছে। 1, 2, ডিসেম্বরের নির্বাচন যদি আপনি পেতে হয় তাহলে আপনাকে গিয়া সেপ্টেম্বর অক্টোবরে তফসিল দেওয়া, এটা হলো সাধারণ নিয়ম, আমরা জানি। তো সেপ্টেম্বর অক্টোবর তো অনেক দূরে, মানে রোড ম্যাপ বলতে যদি পার্টিকুলার দিন তারিখ ক্ষণ হয় সেটা তো আরেকটা চ্যাপ্টার। কিন্তু এখন সন্দেহটা কেন? ইউনূস সাহেব সম্প্রতি উনি আবার রিপিট করছেন, জাতিসংঘের মহাসচিবের সাথে আলাপ করতে গিয়ে এক পর্যায়ে বলছেন যদি দল অল্প সংস্কার চায় তাহলে আমরা, বিভিন্ন দল, রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তাহলে আমরা ডিসেম্বর 25-এ নির্বাচন দিব, আর যদি বেশি সংস্কার চায় তাহলে জুন 2026 পর্যন্ত এটা গড়াতে পারে। এই কথা কিন্তু আমি টাইম টু টাইম দেখতেছি একই উনি বলছেন। কিন্তু এখন কথা হলো আপনার সন্দেহের বীজটা কোথায়, আপনার সন্দেহটা আসছে কেন, আমি সেই জায়গাটা আলোচনা করব। আমি ব্যক্তিগতভাবে অনেক দিন আগে থেকে মানে ধরে নিয়েছি যে ইউনূস সাহেব ইজ নন কোঅপারেটেড বাই দ্য প্রশাসন, এটা সত্য। কিন্তু আমার নিজস্ব একটা গবেষণা, আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই নির্বাচনটা কি হবে, তা আমি বললাম যে দেখেন ভাই, পরবর্তী মুহূর্তের খবর তো কেউ বলতে পারে না, কি আসতেছে আল্লাহর তরফ থেকে বলা যায় না, তবে আমি একটা অ্যানালাইসিস দিতে পারি। সেই অ্যানালাইসিসটার আমি আপনাকে দিচ্ছি। সেটা হলেই বাংলাদেশে আপনি লক্ষ্য করে দেখবেন, আমরা যখন 5ই আগস্টের যে একটা অভ্যুত্থান যখন হইল তখন কিন্তু দলমত নির্বিশেষে সমস্ত দলও একসাথে ছিল এবং সব দল কিন্তু ক্লেম করছে যে তারা এটার ভিতরে ছিল এবং তারা অংশগ্রহণ করছে, ভালো কথা। কিন্তু সেই অভ্যুত্থানটা হওয়ার পর কিন্তু আবার সময়ের ব্যবধানে দলগুলো আস্তে আস্তে ছুটে গেল, মানে ডিস্টেন্স মেনটেন করা শুরু করলো। কেন? চাওয়া পাওয়া নিয়ে বিভেদ। অর্থাৎ যারা অভ্যুত্থানের শক্তি
আমাকে একজনের প্রশ্ন করলো যে অভ্যুত্থানের শক্তি শুধু ছাত্ররা দাবি করে কেন? তা আমি বললাম যে অভ্যুত্থানের শক্তি কারা, এটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে চান তাহলে আপনাকে চিন্তার চেতনায় নিতে হবে কোনটা, যে এই মুহূর্তে কল্পনা করেন হঠাৎ করে যদি শেখ হাসিনা আবার এসে ক্ষমতায় বসে, কথার কথা বলছি, আবার যদি ক্ষমতায় বসে তাহলে বিপদগ্রস্ত হবে কারা? যারা বিপদগ্রস্ত হবে তারাই হইল আন্দোলনের শক্তি, আর যারা বিপদগ্রস্ত হবে না তারা আন্দোলনের শক্তি না। কথাটা কি বুঝাইতে পারছি আপনাকে? এখন আসেন, হ্যাঁ, এখন আসেন বাংলাদেশে এখন যে বিষয়টা আছে, শেখ হাসিনা গলায় ফেনা তুলে ফেলতো, মুখে ফেনা তুলে ফেলতো নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, বাঙালি জাতীয়তাবাদ ইত্যাদি ইত্যাদি। টোটালটা সে বিজনেস করছে, ফলস। তার ভিতরে কোনো মুক্তিযুদ্ধের চেতনা, তার ভিতরে কোনো স্বাধীনতার পক্ষের শক্তির চেতনা ছিল না, সেটা সে প্রমাণ করছে। আজকে আবার একটা নতুন নিউজ বের হয়েছে যে তার চাস্তো ভাই শেখ জুয়েল নাকি সে এখন বিধান মল্লিক হিসাবে আধার কার্ড করেছে এবং সে ভারতে, হ্যাঁ, এ প্রান্ত থেকে ও প্রান্ত মুখ করে। তাহলে আপনাকে বুঝতে হবে যে তারা কিরকম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল। টোটালটা বুলশিট, মিথ্যাদি ব্ল্যাকমেইলিং করছে মানুষকে এবং একটা বিভাজন তৈরি করে রাখছে। বিষয়টা হলো ওইখানে। এখন আসেন আপনি সময়ের ব্যবধানে আজকে আমরা যে জায়গাটায় গেছি সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো আপনার এই মুহূর্তে যদি আপনি ধরেন বাংলাদেশে এখন একটা ব্যাপার আছে, সেটা হলো ফ্যাসিস্ট সরকারের পক্ষ শক্তি এবং ফ্যাসিস্ট সরকারের বিপক্ষ শক্তি। অর্থাৎ সামনে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেখানে আমার কাছে মনে হয় সেই জায়গাটায় যেটা হবে সেটা হলো ফ্যাসিস্ট সরকারের অর্থাৎ ফ্যাসিজমের পক্ষ শক্তি বনাম ফ্যাসিজমের বিপক্ষ শক্তি। এখন আসেন সেটাকে আমি একটু ক্লারিফাই করতেছি এইখানে যে আপনি দেখেন বাংলাদেশের যে সরকার এর মানে প্রশাসনের দিকে যদি আসি, প্রশাসনের যারা বিসিএস ক্যাডার অফিসার তাদের নিয়োগকর্তাকে রাষ্ট্রপতি, তাদের চাকরিচ্যুত করেন রাষ্ট্রপতি। আবার সরকার যিনি আছেন তিনি হলেন পুরা এন্টি আওয়ামী লীগ সরকার। তাইলে আপনি বুঝেন নিয়োগকর্তা, প্রশাসনের নিয়োগকর্তা রাষ্ট্রপতি, সেই লোকগুলাকে দিয়ে চাকরি মানে কাজ করবেন ইউনূস সরকার। অর্থাৎ ইউনূস সরকার যদি এখন ইউনূস সরকার বনাম রাষ্ট্রপতির ভিতরে আমরা যে সম্পর্কটা দেখি তাতে মনে হয় ইউনূস সরকার যদি এখন মতামত দেয় যে এই লোকগুলাকে সরাইতে হবে, স্যাক করে দাও, সেটা হবে বলে আমি মনে করি না, আমি বিশ্বাস করি না। তাহলে দেশটা কোথায় আছে? আপনি শক্তিটা চিন্তা করেন। গণভবন ভার্সেস বঙ্গভবন, একটা হলো আওয়ামী লীগের দোসর আর একটা হলো এন্টি আওয়ামী লীগ। এইবার আসেন যে ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে শক্তি কোনটা বাংলাদেশে, আমি আপনাকে স্টাবলিশ করে দিচ্ছি, যেটা নিয়ে দ্বিমত নাই। যেমন ধরুন অভ্যুত্থানের যে শক্তিটা, যারা আজকে একটা দলে রূপান্তরিত হয়েছে, কোনো সন্দেহ নাই যে তারা ফ্যাসিজমের বিরুদ্ধে শক্তি, কোনো সন্দেহ নাই। সেকেন্ড আসেন, এই ফ্যাসিজমের শক্তির সাথে কারা সম্পৃক্ত হবে, অর্থাৎ মেন্টালি কারা সম্পৃক্ত সেটা বলছি। ধরেন 57 জন বিডিআর সেনাবাহিনীর অফিসার মারা গেল বিডিআর ঘটনায়। 57 জন অফিসার যে মারা গেল, সেই 57 জন অফিসারের যদি প্রত্যেকটা ব্যক্তির 5 জন অফিসার মনে করেন খুব কোর ভ্যালুর, খুব ঘনিষ্ঠ, যারা তাদের মৃত্যুতে কাঁদে, যে সব অফিসার, এরকম যদি 5 জন করে অফিসার ধরেন একটা ব্যক্তির, তাহলে 250 অফিসার এখনো ধরেন বহাল তবিয়াতে আছে, আর্মিতে চাকরি করছে। তাদের কিন্তু একটা ফিলিংস রয়ে গেছে সেই শক্তি, সেই হারানো পরিবারের জন্য এবং সেই অফিসারদের জন্য। সুতরাং তারা কিন্তু মেন্টালি ফ্যাসিজমের বিরুদ্ধে একটা শক্তি হিসাবে মানসিকভাবে তারা থাকবে। সেকেন্ড আসেন, তারপরে আপনি যখন বিডিআর হত্যার পর যখন সেনাকুঞ্জে গেল সাবেক প্রধানমন্ত্রী, তখন কিন্তু অফিসাররা অনেক আক্রোশ প্রকাশ করছে এবং তার ভিত্তিতে আনুমানিক 1.5 শতাধিক অফিসার চাকরিচ্যুত হয়েছে। এবং সেই চাকরিচ্যুত যারা হয়েছে তারা কিন্তু নিঃসন্দেহে সেই ফ্যাসিজমের বিরোধী শক্তি হিসাবে কাজ করবে বাংলাদেশে, কোনো সন্দেহ নাই। আমি বলছি ফ্যাসিজমের শক্তিতে পক্ষে বিরুদ্ধে কারা আছে সেই সেক্টরটা। প্লাস সেই 150 অফিসারের যদি একটা লোকের 2 জন করে অফিসারও কোর ভ্যালুর থেকে থাকে, সার্ভিং অফিসার বর্তমানে, তাহলে 300 অফিসার কাজ করছে আর্মিতে। তাদের একটা মেন্টাল বা নৈতিক যে সমর্থন সেটা ওদিকে থাকবে। তারপরে আসেন
সেই বিডিআর গুলো যাদেরকে আপনি একটা এই অপারেশন ডাল ভাতের নামে আপনি যাদেরকে জেলে ঢুকাই দিলেন বিদ্রোহী হিসাবে, তাদের ভিতর থেকে যারা এখন মুক্তি পেয়েছে তারাও কিন্তু এক একজন মানসিক ভাবে উইল ফোর্সের দিক থেকে সাংঘাতিক ভাবে জেদ নিয়ে বসবাস করতেছে, তারাও থাকবে ফেসিজমের বিরুদ্ধে শক্তি হিসাবে। তাহলে আপনি ফেসিজমের শক্তির বিরুদ্ধে যে শক্তিটা, সেটা কিন্তু একটা বিরাট প্যানেল হয়েছে, একটা বিরাট অবস্থা হয়েছে, এবং এই শক্তিটা তাদের যে মোরাল কারেজ এটা কিন্তু সাংঘাতিক। সুতরাং এই যে ফেসিজমের বিরুদ্ধে যে শক্তির যে লাইনটা, সেই লাইনটা কিন্তু একটা বেশ শক্তিশালী হতে যাচ্ছে। ঠিক এর উল্টো দিকে যে শক্তিটা আছে, অর্থাৎ ফেসিজমের পক্ষে যারা থাকবেন, কারা আছেন আমার ব্যাখ্যা করার দরকার নাই, তাদের অ্যাকশন বলে দিচ্ছে। যেমন ধরেন ফেসিজমের বিরুদ্ধে যারা শক্তি, তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। আর যারা নির্বাচনমুখী তারা যদিও সংস্কারের কথা বলে কিন্তু সেটা দৃঢ় চিত্তে বলে না। সুতরাং আমি সামনে পরিষ্কার দেখতেছি ফ্যাসিস্ট সরকারের বা ফ্যাসিজমের বিরুদ্ধের শক্তি খুব স্ট্রং হতে যাচ্ছে দিনে দিনে, এবং ফ্যাসিজমের পক্ষের শক্তি যদি কেউ থেকে থাকে তারা কিন্তু মুখোমুখি হবে কোন প্রশ্নে? নির্বাচন যখন আসবে, নির্বাচনের ঘোষণা যখন আসবে। কেননা ফ্যাসিজমের বিরুদ্ধে শক্তির কথা হচ্ছে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, কোনো কম্প্রোমাইজ করবে না। আবার নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নির্বাচনটা তারা আগে চায়। তাহলে এই যে একটা টার্মল সিচুয়েশন আসতেছে সামনে, কোনো সন্দেহ নাই ফ্যাসিজমের বিরুদ্ধ শক্তি এবং ফ্যাসিজমের পক্ষের শক্তি। যেমন ফ্যাসিজমের পক্ষের শক্তি কে? রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতিকে টিকিয়ে রাখার জন্য যারা যারা সহযোগিতা করছে তাদেরকে আমি কি হিসাবে চিহ্নিত করব? নাম্বার 1। নাম্বার 2, এই ফ্যাসিস্ট সরকার যখন চলে গেল, তারা যখন চলে যাওয়ার পর তারা যে সমস্ত জায়গায় চাঁদাবাজি রাহাজানি করত কিংবা সিন্ডিকেট চালাইতো, সেই জায়গাগুলো যারা পূরণ করে কিন্তু তাইলে তারা ফ্যাসিজমের যে জায়গাটা ছিল সেই জায়গাটা তারা বসেছে। সুতরাং ফ্যাসিজমের বিরুদ্ধ শক্তি এবং পক্ষ শক্তি একেবারে স্টাবলিশ বাংলাদেশে এই মুহূর্তে। সুতরাং আপনাকে বিবেচনায় নিতে হবে যে এই দুইটা শক্তির লড়াই সামনে অনিবার্য, এবং এই শক্তি সংঘাত যদি অনিবার্য হয় এবং এটা যদি প্রখর হয় এবং ব্যাপকতা লাভ করে, তাহলে আপনার নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি বলে আমার কাছে মনে হয়।